হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটি আসন্ন মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে তোমাদের জন্য যে হিস্ট্রির স্পেশাল সাজেশন ক্লাস আমরা নিয়ে এসেছি তারই একটি অংশ। দেখো, এর আগের ক্লাস দুটিতে আমি তোমাদের সাথে এমসিকিউ এবং এসএকিউ প্যাটার্নের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তাহলে স্টুডেন্টস, চলো দেখে নিই আজ তোমাদের জন্য কি কি প্রশ্ন আমরা নিয়ে এসেছি। দেখো, আজ আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন করছি যার পূর্ণমান 2। তোমাদের জন্য যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হলো, মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো এবং কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। দেখো, এই প্রথম চ্যাপ্টারে তোমাদের জন্য যে বিভিন্ন ইতিহাস চর্চার গোষ্ঠীগুলি রয়েছে, যেমন মার্ক্সবাদী ইতিহাসবিদ বা আমাদের জাতীয় ইতিহাস চর্চা বা নিম্নবর্গীয়দের ইতিহাস চর্চা, এই ধরনের ইতিহাস চর্চার যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দ্বিতীয় প্রশ্নটি তোমাদের কাছে রয়েছে, স্থানীয় ইতিহাস চর্চা কি। দেখো, স্থানীয় ইতিহাস চর্চা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে এর আগের পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে প্রিভিয়াস ইয়ারে, তো তোমরা এটা চেক করে নেবে। স্থানীয় ইতিহাস চর্চার থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে। এরপর 3 নম্বর প্রশ্নটি, সরকারি নথিপত্রকে কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। দেখো, সরকারি নথিপত্র অর্থাৎ আর্কাইভের কথা এখানে বলা হচ্ছে, মহাফেজখানা। এটিও তোমাদের প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন, তো এই জন্য আমি এই প্রশ্নটিকে তোমাদের জন্য নিয়ে এসেছি। সরকারি নথিপত্র বা অন্যান্য যে ইতিহাসের উপাদানগুলি রয়েছে সেগুলি তোমাদের ভালোভাবে পড়তে হবে। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, শিল্পচর্চার ইতিহাসে চলচ্চিত্রের ভূমিকা আলোচনা করো। দেখো, চলচ্চিত্র, নাটক, গান, এ সমস্ত কিছু, তারপর চিত্রশিল্প, স্থাপত্য শিল্প, এরকম যতগুলি ভাগ রয়েছে ততগুলি ভাগ কিন্তু তোমাদের পড়তে হবে। প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের ছোট কোশ্চেনই আসবে, বড় কোশ্চেন অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন আসবে না। তাই এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর যে পরের প্রশ্নটি রয়েছে সেটি হলো, মেকলে মিনিট কি। দেখো, এটি 2 নম্বরের কোশ্চেন, এটি হচ্ছে 2য় অধ্যায়ের কোশ্চেন। মেকলে মিনিট, উডের ডেসপ্যাচ, এই দুটো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ছোট 2 নম্বরের বা 4 নম্বরের প্রশ্ন চলে আসতেই পারে। এরপর 6 নম্বরে রয়েছে, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়। দেখো, মধুসূদন গুপ্ত একজন শল্য চিকিৎসাবিদ ছিলেন এবং মধুসূদন গুপ্তর ব্যাপারে আমরা পড়েছি অলরেডি। তো এ ধরনের মনীষী যারা রয়েছেন তাদের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করতে পারে। মধুসূদন গুপ্ত বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় চলে আসতেই পারে। এরপর 7 নম্বরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 3 আইন কি। দেখো, তোমাদের যতগুলি আইন এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, সেটা সতীদাহ প্রথা বিরোধী আইন হোক বা বাল্যবিবাহ বিরোধী আইন বা বিধবা বিবাহ প্রবর্তন আইন, এই সমস্ত আইনগুলি কিন্তু তোমাদের ছোট কোশ্চেনে চলে আসতে পারে। 8 নম্বর প্রশ্নটি রয়েছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ভীষণ গুরুত্বপূর্ণ, এটা তোমরা আলাদাভাবে মার্ক করে রাখো। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে কিন্তু এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন এর আগেও এসেছে। 9 নম্বর প্রশ্নটি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি। দেখো, এটি আমাদের আদিবাসী বিদ্রোহের যে আমাদের সাবটপিকটি রয়েছে সেখান থেকে প্রশ্নটি আমরা নিয়েছি। তো আদিবাসী বিদ্রোহের যে ফলাফলগুলি ছিল সেখান থেকেই প্রশ্নটি করা হয়েছে। তো তোমাদের কিন্তু এই আদিবাসী বিদ্রোহ এবং কৃষক বিদ্রোহ এবং তাদের ফলাফল এবং তাদের কারণ গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্নটি, রানী শিরোমণির কৃতিত্ব আলোচনা করো। দেখো, রানী শিরোমণি চুয়ার বিদ্রোহের একজন নেত্রী ছিলেন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে তিনি পরিচিত। তো বিভিন্ন বিদ্রোহের যারা নেতা ছিলেন বা নেত্রী ছিলেন তাদের কৃতিত্ব নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে। পরের প্রশ্নটি, রংপুর বিদ্রোহের কারণ উল্লেখ করো। দেখো, তোমাদের সবকটি বিদ্রোহ কিন্তু ভালোভাবে পড়তে হবে। যদি তোমাদের বড় প্রশ্ন আসে তাহলে বিদ্রোহের কারণ, ফলাফল, বৈশিষ্ট্য 3টে একবারে আসতে পারে। আর যদি তোমাদের ছোট প্রশ্ন আসে তাহলে আইদার কারণ বা বৈশিষ্ট্য বা ফলাফল এরকম ভাগ ভাগ করে আসতে পারে। তাই আমি রংপুর বিদ্রোহটি আমি তোমাদেরকে দিয়েছি এখানে কোয়েশ্চেন। এর পরের প্রশ্ন, তরিকা ই মোহাম্মদিয়া কি। ওয়াহাবি আর ফরাজি আন্দোলন থেকে আমাদের কোয়েশ্চেন এর আগেও এসেছে।
তো এখানে আমাদের যে সমস্ত অ্যারাবিক টার্মসগুলো রয়েছে সেগুলি তোমাদের পড়তে হবে, যেমন ওয়াহাবি শব্দের অর্থ কী, ফরাজি শব্দের অর্থ কী, বা তারিকা মুহাম্মাদিয়া কী, এসব। এর পরের প্রশ্ন, 19 শতককে কেন সভা সমিতির যুগ বলা হয়? এটি 2 নম্বরের প্রশ্ন হিসাবে আমি দিয়েছি, এটি 4 নম্বরের প্রশ্ন হিসাবেও এসেছে। অনিল শীল সভা সমিতির যুগ বলেছিলেন। এখানে যে সমস্ত আমাদের সভা সমিতিগুলি প্রতিষ্ঠিত হয়েছিল, জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সেগুলির ব্যাপারে তোমাদের লিখতে হবে ছোট করে। এর পরের প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। আমি আবারও বলছি, ব্রিটিশ সরকার প্রবর্তিত আইনগুলি গুরুত্বপূর্ণ। যে সমস্ত দমনমূলক আইনগুলি ছিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, এগুলি থেকে কিন্তু তোমাদের ছোট 2 নম্বরের টিকা দিতে পারে। পরের প্রশ্ন, ব্যঙ্গচিত্রের গুরুত্ব লেখো। দেখো আমি এখানে মেনশন করে দিয়েছি, এটি 2018 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তো ব্যঙ্গচিত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত রেখায় ও লেখায় জাতীয়তাবাদের উন্মেষ যে চ্যাপ্টারটি রয়েছে, যেখানে গগনেন্দ্রনাথ ঠাকুরের একটি মেনশন রয়েছে, সেখানে ব্যঙ্গচিত্র গুরুত্বপূর্ণ। ব্যঙ্গচিত্রের গুরুত্ব এবং সে সময় এটি কিভাবে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল সেটি আমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য আলোচনা করো। দেখো যে সমস্ত সভা সমিতিগুলি এই সময় প্রতিষ্ঠিত হয়েছে সেগুলির উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং ফলাফল, বা সেগুলি কি প্রভাব ফেলেছিল, সেগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। আর ভারত সভা আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে এটি ভারতবর্ষের সবথেকে বড় প্রতিষ্ঠান ছিল, তাই ভারত সভা আমি তোমাদের দিয়েছি। 17 নম্বর প্রশ্ন, বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব লেখো। দেখো মুদ্রণ শিল্পের থেকে এটি নেওয়া হয়েছে, লাইনোটাইপ, হাফ টোন, এগুলো থেকে কিন্তু তোমাদের আসতেই পারে। পরের প্রশ্ন, ICAS প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এটি তোমাদের হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা এবং পরবর্তীকালে বিকল্প চিন্তা উদ্যোগ থেকে এটি নেওয়া হয়েছে। তো এখানটায় আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে, ICAS বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির, এগুলির প্রতিষ্ঠার উদ্দেশ্য কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কার্লাইল সার্কুলার। এটি একটি ছাত্র আন্দোলন দমনের জন্য এটি করা হয়েছিল, এটি প্রবর্তন করা হয়েছিল। কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, এরকম বিভিন্ন সার্কুলার, তার মধ্যে কার্লাইল সার্কুলারটা কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি? তোমরা জানো এটা বিহারের চম্পারণের একটি প্রথা ছিল যে 3 কাঠায় চাষ করতে হবে, নীল চাষ বাধ্যতামূলক। চম্পারণ সত্যাগ্রহ থেকেই প্রশ্নটি নেওয়া হয়েছে, এটি ছোট কোয়েশ্চেন। গান্ধীজির যে প্রথম 3টে সত্যাগ্রহ ছিল সেগুলি রেসপেক্টে কিন্তু এটি গুরুত্বপূর্ণ, সেগুলি ছোট ছোট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। পরের প্রশ্নটি দেখে নাও, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা লেখো। বাবা রামচন্দ্র অযোধ্যার কৃষক নেতা এবং সে সময় কৃষক আন্দোলনে যে সমস্ত কৃষক নেতারা ছিলেন তাদের মধ্যে অন্যতম। তো এরকম বিভিন্ন নেতাদের থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে। পরের কোয়েশ্চেনটি গুরুত্বপূর্ণ, মোপালা বিদ্রোহের কারণ কি? দাক্ষিণাত্যের একটি কৃষক বিদ্রোহ যেটা পরবর্তীকালে হিন্দু মুসলমান দাঙ্গায় পরিণত হয়েছিল। তো মোপালা বিদ্রোহ নিয়ে কিন্তু আমাদের কোয়েশ্চেন অলরেডি মাধ্যমিকে চলে এসেছে, খুব গুরুত্বপূর্ণ টপিক। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কী ছিল? AITUC, লালা লাজপত রায় তার প্রথম সভাপতি। ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এখানে যে যতগুলি ট্রেড ইউনিয়ন কংগ্রেস রয়েছে, মাদ্রাজ লেবার ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তারপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা উল্লেখ করো। দেখো এটি 7ম অধ্যায়ের কোয়েশ্চেন, নারী আন্দোলনের থেকে, যে আমাদের যে অসহযোগ আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেখানটায় আমাদের যে সমস্ত নারীরা এখানে পার্টিসিপেট করেছিলেন তাদের ভূমিকা এখানে আমাদের বলতে হবে। পরের প্রশ্ন, দীপালি সংঘ কবে ও কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘের ব্যাপারে আমি তোমাদের আগেই বলেছি, দীপালি সংঘ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলা তথা ভারতবর্ষের প্রথম দিকে একটি নারীদের বিপ্লবী সংগঠন, যেটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হতো। এর পরের প্রশ্নটি একটু কমন প্রশ্ন, দলিত কাদের বলা হতো, কিন্তু এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের একটু আমাদের আর্থসামাজিক যে আমাদের পরিস্থিতিটি রয়েছে সেটিকে আমাদের বোঝাতে হবে। দলিত বা যারা শিডিউল কাস্ট তাদের থেকে আমরা এই প্রশ্নটি নিয়েছি। তার পরের প্রশ্ন, পত্তি শ্রীরামালু কেন বিখ্যাত?
পত্তি শ্রীরামালু অন্ধ্রপ্রদেশের একজন ভাষা শহীদ। তো তিনি অনশনে প্রাণত্যাগ করেছিলেন, তো তার আত্মবলিদানের জন্য অন্ধ্রপ্রদেশ তৈরি হয়েছিল। তো পত্তি শ্রীরামালু কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমাদের ভারতবর্ষের যে ম্যাপ সেটি এই কমিশনের জন্যই হয়েছিল। তো এখান থেকে ছোট প্রশ্ন আসতেই পারে, বিশেষত আমাদের লাস্ট যে চ্যাপ্টার সেখান থেকে বড় কোশ্চেন আসবে না, তাই ছোট কোশ্চেনগুলির গুরুত্ব অটোমেটিক বেড়ে যায়। পরের কোশ্চেনটি দেখো, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয়। এখানে আমাদের যে সমস্ত স্মৃতিকথাগুলি রয়েছে, আত্মজীবনী এবং স্মৃতিকথায় দেশভাগের যে উল্লেখ এবং তার পরিপ্রেক্ষিতে যে উদ্বাস্তু সমস্যা, সেটির আমাদের এখানে ছোট করে মেনশন করতে হবে এবং যাদের নাম রয়েছে এবং তাদের বইগুলি গুরুত্বপূর্ণ। তার পরের প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি, ভীষণ গুরুত্বপূর্ণ। এটি তোমাদের দিল্লি চুক্তি বলেও আসতে পারে, তো তোমাদের কনফিউশনের কিছু নেই। দিল্লি চুক্তিকেই নেহেরু লিয়াকত চুক্তি বলা হয়, উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত চুক্তি। এটি 2 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম 2 নম্বরের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি রয়েছে সেই সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে ইতিহাসের, এবং এই টাইপের প্রশ্নগুলি তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে 4 নম্বরের যে বিশ্লেষণধর্মী প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তবে এই ধরনের ভিডিওগুলির রেগুলার আপডেট পেতে হলে কিন্তু তোমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে সাথে এই ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করতে হবে যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও এই ভিডিওগুলির থেকে উপকৃত হতে পারে। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।